এই সংক্ষিপ্ত সারটি দ্য আর্ট অফ ম্যানিপুলেশন বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি মানুষের মন বোঝার বুদ্ধিদীপ্ত কৌশল, জোর খাটানো ছাড়াই মানুষকে প্রভাবিত করা এবং জীবন ও ব্যবসায় প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার উপায় সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। কল্পনা করুন, আপনার কাছে এমন এক শিল্প আছে যার মাধ্যমে আপনি যে কাউকে দিয়ে আপনার ইচ্ছামতো কাজ করিয়ে নিতে পারেন। সে আপনার বস হোক, প্রেমিক বা প্রেমিকা, কাস্টমার কিংবা কোনো অপরিচিত ব্যক্তি। এটা কোনো জাদু নয়, এটি হলো মানুষের মন বোঝার সেই বুদ্ধিদীপ্ত কৌশল যা দ্য আর্ট অফ ম্যানিপুলেশন বইতে শেখানো হয়েছে। আসুন একটি তেতো কিন্তু বাস্তব সত্য দিয়ে শুরু করি। এই পৃথিবীতে মাত্র ৫% মানুষ বাকি ৯৫% মানুষকে নিজেদের ইচ্ছামতো চালায়। তারা বিশেষ কেউ নন, তারা শুধু জানেন মানুষের মন কিভাবে কাজ করে। আর বাকি ৯৫% মানুষ প্রতিদিন ভাবে, আমি তো ভালো, আমি কেন সাফল্য পাই না, আমি সবার ভালো চাই, তবুও কেন আমি প্রতারিত হই। আপনি কি জানেন কেন এই বইটি বিশেষ? কারণ এটি আপনাকে কোনো সাধারণ মোটিভেশনাল বুলি শোনায় না, বরং এটি এমন মানুষদের কথা বলে যারা রাস্তার জীবন থেকে, প্রতারণা এবং ধূর্ততা থেকে শিখেছে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়। লেখক পারভেজ নিজেও বারবার প্রতারিত হয়েছিলেন, ভেঙে পড়েছিলেন এবং তারপর একদিন সিদ্ধান্ত নিলেন, এবার আমি নিজেই শিখব এই প্রতারকরা আসলে কি করে। তিনি সেই শিল্প শিখেছিলেন চোর, মাতাল এবং ধূর্ত ব্যবসায়ীদের কাছ থেকে। তিনি সেলসম্যান এবং ধূর্ত লোকেদের সাথে থেকেছেন, তাদের আসল কৌশলগুলো নোট করেছেন। আর সেই কাঁচা, তেতো কিন্তু ১০০% কার্যকর সত্যগুলোই তিনি এই বইতে লিখেছেন। আপনি এই বইতে কি পাবেন? প্রতি অধ্যায়ে একটি করে নতুন কৌশল, একটি মনস্তাত্ত্বিক হাতিয়ার, কিভাবে কাউকে জোর না করেই আপনার কথায় রাজি করানো যায়, কিভাবে কারো দুর্বলতা খুঁজে বের করে তাকে নিজের জালে আটকানো যায়, কিভাবে এমন পরিবেশ তৈরি করা যায় যাতে কেউ হ্যাঁ বলতে বাধ্য হয়, কিভাবে না শুনেই না বলা যায়, এবং কিভাবে নিষ্ঠুর না হয়েও কাউকে প্রভাবিত করা যায়। হয়তো কোনোদিন আপনি প্রতারিত হয়েছেন, কেউ আপনার মন নিয়ে খেলেছে, অফিসে আপনার কষ্টার্জিত সাফল্যের কৃতিত্ব অন্য কেউ নিয়ে গেছে, প্রেমে কেউ আপনাকে শুধু ব্যবহার করেছে। তাহলে এখনই সময় নিজেকে বোঝার, অন্যদের মনের আকাঙ্ক্ষা বোঝার এবং জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি লেনদেন এবং প্রতিটি যোগাযোগে বুদ্ধিমান হয়ে ওঠার। এই অডিও বুকটি শোনা কেন জরুরি? কারণ এটি শেখাবে কিভাবে আপনার কথাকে হাতিয়ার বানাতে হয়, কিভাবে চার্ম বা আকর্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে শক্তি প্রয়োগ না করেই নিজের ক্ষমতা বাড়াতে হয়। ম্যানিপুলেশন একটি শিল্প, আর আপনি যদি এই শিল্পে দক্ষ হতে চান তাহলে আপনার জীবন বদলাতে বাধ্য। আসুন দ্য আর্ট অফ ম্যানিপুলেশনের প্রথম অধ্যায় শুরু করি। এখান থেকেই একটি তেতো সত্য বেরিয়ে আসে। মাত্র ৫% মানুষ জানে কিভাবে অন্যদের ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করতে হয়, আর বাকি ৯৫% মানুষ শুধু প্রতিদিন টিকে থাকার লড়াই করে। অধ্যায় ১। ৫% মানুষ বাকিদের তাদের ইচ্ছামতো পরিচালনা করে। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক দল যারা অন্যদের নিজেদের ইচ্ছামতো পরিচালনা করে, আর অন্য দল যারা প্রতিদিন কারো না কারো নির্দেশ মেনে চলে। প্রশ্ন হল, আপনি কোন দলে আছেন? কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কথা ভাবুন, কিভাবে সবাই তার কথা মেনে নেয়। তারা ডিল পায়, সম্মান পায়, টাকা পায় এবং মানুষ তাদের কথা মনোযোগ দিয়ে শোনে। সে কি ভাগ্যবান? সে কি ধনী পরিবারে জন্মেছে? তার কি কোনো গোপন শক্তি আছে? না, তার কাছে আছে ম্যানিপুলেশনের শিল্প। তাহলে কেন ৯৫% মানুষ হেরে যায়? লেখক পারভেজ বলেন, আমি বছরের পর বছর দেখেছি কিভাবে কিছু মানুষ বারবার জেতে এবং কিছু মানুষ বারবার হারে, এমনকি যদি দুজনেই সমান পরিশ্রম করে। তিনি অনেকবার প্রতারিত হয়েছিলেন, পরাজয় মেনে নিয়েছিলেন এবং অবশেষে সিদ্ধান্ত নিলেন, এবার আমি নিজেই শিখব আসল খেলোয়াড় কে এবং এই খেলাটা কিভাবে খেলা হয়। তিনি কোনো বিজনেস স্কুলের ছাত্র ছিলেন না, মোটিভেশনাল সেমিনারগুলোতে যাননি, বরং তিনি সোজা চলে গিয়েছিলেন হিউস্টনের রাস্তায়, ধূর্ত ঠগ, সেলসম্যান এবং প্রতারকদের মাঝে, যেখানে টাকা আসে কিন্তু যাদের হাতে সেই টাকা পড়ে তারা আরও বেশি ধূর্ত। সেখানে তিনি এমন একজনের দেখা পান যাকে তিনি তার সবচেয়ে বড় শিক্ষক মনে করেন, হাসান। একজন মাতাল কিন্তু একজন দক্ষ ম্যানিপুলেটর। হাসান দিনে ৩ বার চাকরি বদল করতে পারত, কিন্তু যখনই সে কাউকে কিছু বোঝাত সে সামনের মানুষকে নিজের ইচ্ছামতো নাচাতে পারত। হাসানের বলা একটি কথা লেখকের চিন্তাধারা বদলে দিয়েছিল। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক দল যারা বলে দয়া করে আমার কথা শোনো, আর দ্বিতীয় দল যারা বলে এটা তোমার ইচ্ছা কিন্তু আমাকে ছাড়া তুমি অপূর্ণ। এখানেই পুরো খেলাটা ঘুরে যায়। ম্যানিপুলেটররা কি জানে যা অন্যরা জানে না?
তারা জানে কখন না বলতে হয়, কখন হ্যাঁ, কখন চুপ থাকতে হয় এবং কখন কথা বলা জরুরি, কাকে প্রশংসা করতে হবে আর কাকে উপেক্ষা করতে হবে। তারা জানে সামনের মানুষের মনে নিজের জন্য প্রয়োজন কিভাবে তৈরি করতে হয়। একজন ম্যানিপুলেটর কোনো জাদুকর নন। তারা আপনার মতোই সাধারণ মানুষ, কিন্তু তাদের কাছে আপনার স্বভাব বোঝার সেই অসাধারণ ক্ষমতা আছে। আর বাকি ৯৫% মানুষ কি করে? তারা আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখায়, বারবার নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, ভাবে মানুষ আমাকে নিয়ে কি ভাববে, আর ফলাফল অন্য কেউ জিতে যায়। একটি তেতো সত্য হল, মানুষ যুক্তি শোনে না, মানুষ কেবল সেই ব্যক্তির কথা শোনে যে তাদের মনে একটি অভাব বা প্রয়োজন তৈরি করতে পারে। সম্পর্ক, প্রেম বা ব্যবসা যাই হোক না কেন, তোমার আমাকে প্রয়োজন। আপনি যদি সামনের মানুষের মনে এই অনুভূতি জাগাতে পারেন, তাহলে আপনি জিতে গেছেন। এই অধ্যায় আমাদের শেখায়, যদি আপনি কাউকে খুব বেশি বুঝিয়ে দেন যে আপনি তাকে ছাড়া অপূর্ণ, তাহলে আপনি হেরে যাবেন। বরং যদি আপনি কৌশলে তাদের বোঝাতে পারেন তোমার আমাকে প্রয়োজন, তাহলে তারা নিজেরাই আপনাকে মূল্য দেবে। এখন কি করণীয়? মানুষের কথার বদলে তাদের আচরণ বোঝার চেষ্টা করুন। নিজেকে কখনোই অতিরিক্ত উৎসাহী হিসেবে দেখাবেন না। এমনকি যদি আপনি ভেতর থেকেও ভেঙে পড়েন, তবুও নিজের মূল্য বাড়ান এবং সামনের মানুষকে সেটা সূক্ষ্মভাবে অনুভব করান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। কারণ আসল ম্যানিপুলেটর সেই যে অন্যের চাল বুঝতে পারে কিন্তু নিজের চাল গোপন রাখতে জানে। এখন সময় এসেছে শেখার যে আপনি কিভাবে সেই ৫% মানুষের একজন হবেন যারা পৃথিবীকে চালায়, এবং সেই ৯৫% মতো হবেন না যারা শুধু প্রতিদিন হেঁটে চলে। অধ্যায় ২। কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে ঠকাতে চলেছে? আপনার জীবনে কি কখনো এমন কেউ এসেছে যার জন্য আপনি সবকিছু উজাড় করে দিয়েছেন, তবুও শেষে সে আপনাকে ঠকিয়েছে? কেউ কি কখনো আপনাকে বিশ্বাসের মিষ্টি খাইয়ে ধীরে ধীরে আপনার পকেট খালি করেছে? যদি হ্যাঁ হয়, তবে এখন সময় এসেছে সেই ধূর্ত মানুষদের চেনার যারা আপনাকে মিষ্টি কথার জালে জড়ায়। লেখক পারভেজের হাসান নামে একজন রুমমেট ছিল। সে ছিল একজন মাতাল, কিন্তু তার কথার জাদুতে মানুষ বুঝতেই পারত না কখন তারা তার ফাঁদে পা দিয়েছে। এক রাতে হাসান মাতাল অবস্থায় গ্রেফতার হল। জেল থেকে সে লেখককে ফোন করে বলল, ভাই, তুই আমার একমাত্র সত্যিকারের বন্ধু, আমাকে একবার জামিনে ছাড়া, তুই কখনো আফসোস করবি না, আমি সব টাকা ফেরত দেব, তুই খুব ভালো মানুষ। এই কথা শুনে লেখকের মন গলে গেল। তিনি হাসানকে জামিন করালেন, কিন্তু সেই টাকা আর কখনো দেখা গেল না। প্রথম সতর্ক সংকেত, যে ব্যক্তি অতিরিক্ত বিশ্বাসী হওয়ার ভান করে সেই সবচেয়ে বেশি অবিশ্বাসযোগ্য। হাসান বারবার বলেছিল, তুমি আমার সত্যিকারের বন্ধু, তোমার মতো কেউ নেই, আমি সবসময় টাকা ফেরত দিই। কিন্তু বাস্তবে যে সত্যবাদী তাকে বারবার নিজের সততা প্রমাণ করতে হয় না। এটি শেক্সপিয়ারের একটি লাইন। ভদ্রমহিলা বড্ড বেশি প্রতিবাদ করছেন। দ্য লেডি ডথ প্রোটেস্ট টু মাচ। যখন কেউ বারবার বলে যে সে সৎ, তখন আপনাকে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা আছে। এটি শুধু টাকার ক্ষেত্রে নয়, সম্পর্কের ক্ষেত্রেও সত্য। যদি কেউ বারবার বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, আমি কখনো ঠকাব না, তবে খেয়াল করুন সে তার কথায় অটল থাকে কিনা। কারণ যে কথা রাখে তাকে জোর দিয়ে সেটা বলতে হয় না। তৃতীয় সতর্ক সংকেত, যে অন্যদের ঠকায় সে একদিন আপনাকেও ঠকাবে। হাসান লেখককে আরেকটি মূল্যবান শিক্ষা দিয়েছিল, যে আজ অন্যদের ঠকাচ্ছে সে কাল তোমাকেও ঠকাবে। এটা শুধু সঠিক সময়ের অপেক্ষা। অনেকে ভাবে সে অন্যদের সাথে এমন করে, আমার সাথে করবে না, কিন্তু যে মিথ্যা এবং প্রতারণায় অভ্যস্ত সে আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। সময়ের সাথে সাথে দেখবেন তারা আপনাকেও একই ফাঁদে ফেলেছে। তৃতীয় সতর্ক সংকেত, যে বলে আমি একসময় খুব ধনী ছিলাম, সে সাধারণত এখন সবচেয়ে ভেঙে পড়া মানুষ। লেখক যাদের সাথে থেকেছেন সেই প্রতারকদের মধ্যে প্রায় সবাই বলতো, আমি একসময় কোটিপতি ছিলাম, এখন আমার ঘর ভাড়ার টাকাও নেই। এমন কথা বলার উদ্দেশ্য হল সহানুভূতি এবং বিশ্বাস অর্জন করা। কারণ মানুষ ভাবে, ওহ, সে আগে ধনী ছিল, নিশ্চয়ই সে টাকা সম্পর্কে জানে। কিন্তু যে টাকা সামলাতে জানে না, তার অতীতের ধনী জীবনও মূল্যহীন। এক প্রতারক লেখককে বলেছিল, পারভেজ, আমি কখনো বন্ধুকে ঠকাই না। লেখক হেসে বলেছিলেন, তুমি বন্ধুত্বটাই শেষ করে দিয়েছ, এখন ঠকানো আরও সহজ হবে। হাসানের মাস্টার ট্রিক। হাসান বলতো, যখন কেউ একই গল্প দুবার বলে তখন তাদের কথাগুলো মেলাবে। যদি প্রথম এবং দ্বিতীয় গল্পের মধ্যে পার্থক্য থাকে, তবে বুঝবে সে মিথ্যাবাদী এবং একদিন তোমাকে ধোঁকা দেবে। এই অধ্যায় আমাদের শেখায় যে কখনো তাকে বিশ্বাস করবেন না যে বারবার বলে, আমাকে বিশ্বাস করো। যে অন্যদের ঠকায় সে একদিন আপনাকেও ঠকাবে। যে বলে আমি আগে ধনী ছিলাম, সে আজ ভেতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষ। আর যারা পোশাক বা সময়ের মতো ছোট বিষয় নিয়ে নাটক করে কিন্তু বড় বিষয়গুলো এড়িয়ে যায়, তারা নেতা নয়, তারা ব্যর্থ। প্রতিবার ঠকে শেখাটা বুদ্ধিমত্তা নয়, ঠকার আগে চিনে নেওয়াটাই আসল বুদ্ধিমত্তা। অধ্যায় ৩।
কিভাবে ধীর আবেগ ব্যবহার করে কাউকে আপনার দাস বানাবেন। আপনি কি কখনো কাউকে এত ভালোবেসেছেন যে তার একটু হাসির জন্য আপনি আপনার সম্মান, সময়, আত্মমর্যাদা সবকিছু বিসর্জন দিয়েছেন? আর সেই মানুষটি কখনো আপনাকে আকাশে তুলেছে, আবার কখনো মাটিতে আছড়ে ফেলেছে, তবুও আপনি তার পেছনে ছুটেছেন কেন? একদিন লেখক পারভেজের দেখা হলো এক সুন্দরী আত্মবিশ্বাসী মেয়ের সাথে, যে ছিল সারা পৃথিবী থেকে আলাদা। কিন্তু যখন সে লেখকের পাশে বসল, লেখক লক্ষ্য করলেন তার বাম চোখের নিচে হালকা নীল দাগ। জিজ্ঞাসা করতেই মেয়েটি খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমার বয়ফ্রেন্ড শাহবাজ আমাকে খুব মেরেছে, কিন্তু আমি তাকে ছাড়তে পারব না। চমকপ্রদ ব্যাপার হল, শাহবাজ মেয়েটিকে ভালোবাসত এবং মারধরও করত। একদিন সে তাকে জড়িয়ে ধরত, আর পরের দিন উপেক্ষা করত। তবুও মেয়েটি তাকে ভালোবাসত। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল একটি খাঁচায় থাকা কবুতরের ওপর করা মনস্তাত্ত্বিক পরীক্ষায়। একটি কবুতরকে খাঁচায় রাখা হয়েছিল। সেখানে একটি বোতাম ছিল। কবুতরটি যদি ঠোঁট দিয়ে বোতাম চাপত, তাহলে সে খাবার পেত। এক অবস্থায় প্রতিবার চাপলেই সে খাবার পেত। ধীরে ধীরে সে আগ্রহ হারিয়ে ফেলল। অন্য অবস্থায় চাপলে কখনোই খাবার আসত না। সে চেষ্টা করা বন্ধ করে দিল। কিন্তু তৃতীয় অবস্থায় কখনো খাবার দিত, কখনো দিত না। তখন সে পাগলের মতো বোতাম চাপতে শুরু করল। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট বা অবিরাম দৃঢ়ীকরণ। শাহবাজও ঠিক সেটাই করেছিল। একবার সে মেয়েটিকে ভালোবাসায় ভাসিয়ে দিত, আবার অবহেলার দিকে ঠেলে দিত। এভাবেই মেয়েটি একবার ভালোবাসা এবং অবহেলার চক্রে জড়িয়ে পড়েছিল। আর এখানেই ছিল আসল খেলা। একবার মনোযোগ দেওয়া, আবার মনোযোগ সরিয়ে নেওয়া। যখন কেউ বোঝে না যে কাল কি হবে, তারা সেই মানুষটির প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। মানুষ তাকে মূল্যায়ন করে না যে সবসময় ভালোবাসে, কিন্তু যে কখনো ভালোবাসে এবং কখনো দূরে ঠেলে দেয়, সে নেশার মতো হয়ে যায়। আপনার জীবনেও হয়তো এমন হয়েছে। এমন এক সম্পর্ক যা বারবার আপনাকে ভেঙেছে, তবুও আপনি থেকে গেছেন, কারণ সেই মানুষটি মাঝে মাঝে আপনাকে সেই জিনিসটি দিত যা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল: মনোযোগ, ভালোবাসা, স্বীকৃতি। এই মনস্তত্ত্ব ব্যবহার করে কিভাবে কাউকে নিয়ন্ত্রণ করবেন? যদি আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক, তবে আপনাকে তাকে আপনার ওপর নির্ভরশীল করতে হবে। স্লো ইমোশনাল বিল্ড আপ। আবেগ ধীরে ধীরে তৈরি করুন, একসাথে সময়। অধ্যায় 4, কিভাবে আনন্দ দেবেন। মেন্টাল ট্র্যাপ ফর্মুলা। আপনি যদি কাউকে খুশি করতে চান, তবে 2টি সহজ ধাপ অনুসরণ করুন। প্রথম ধাপ, প্রথমে তাদের একটু উৎসাহ দিন। ভালোবাসা, প্রশংসা, সমর্থন বা কোনো উপহার। কিছুদিন এভাবে তাদের আপনার ইতিবাচকতায় অভ্যস্ত করুন। দ্বিতীয় ধাপ, তারপর হঠাৎ সেই উৎসাহ বা ভালো ব্যবহার বন্ধ করে দিন। একটু দূরত্ব তৈরি করুন। ব্যবহারে শীতলতা নিয়ে আসুন। এখন সেই ব্যক্তি বারবার চেষ্টা করবে যাতে আপনি আগের মতো তাকে মনোযোগ দেন। ধরুন আপনি কাউকে প্রতিদিন মেসেজ করেন, সে রিপ্লাই দেয়, কথা হয়। একদিন হঠাৎ আপনি রিপ্লাই দেওয়া বন্ধ করে দিলেন। তখন সে অস্থির হয়ে উঠবে। কি হলো? আমি কি কিছু ভুল করলাম? এবং তখন থেকেই তারা আপনার পেছনে ছুটতে শুরু করবে। কর্মক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যদি আপনি কোনো কর্মীর প্রতিদিন প্রশংসা করেন, তবে ধীরে ধীরে তারা ভাবতে শুরু করবে আপনার কথার মূল্য কম। কিন্তু যদি আপনি মাঝে মাঝে প্রশংসা করেন, হঠাৎ একদিন বোনাস দেন এবং আবার কোনোদিন একটু কঠোর হন, তবে সেই কর্মী আপনাকে ইমপ্রেস করার জন্য আরও কঠোর চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, এই কৌশলটি তখনই কাজ করবে যখন সেই প্রশংসা বা ভালোবাসা তাদের কাছে মূল্যবান মনে হবে। যদি তারা নিজেরাই এটাকে গুরুত্ব না দেয়, তবে আপনি সরে গেলে তাদের কিছু যায় আসে না। হয়তো তারা মনোবিজ্ঞান পড়েনি, কিন্তু তারা এই সূত্রটি জানত। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, এতে একটু ভয় এবং একটু বিভ্রান্তিও থেকে যায়। এই অধ্যায় আমাদের শেখায় যে মানুষ সবসময় যা সহজে পাওয়া যায় তার মূল্য বোঝে না, বরং মানুষ তার জন্য পাগল হয় যা মাঝে মাঝে আসে। ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট মানে মাঝে মাঝে দেওয়া প্রশংসা, ভালোবাসা বা মনোযোগ। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র। এটি মানুষকে মানসিকভাবে আসক্ত করে তোলে। অনেক সময় ভালোবাসা নয়, বরং অভ্যাস মানুষকে অন্যের দাসে পরিণত করে। এখন আপনি এই অভ্যাস তৈরি করতে পারেন, তাই না? জোর করে নয়, অপমান করে নয়, শুধু মানুষের আচরণ বোঝার মাধ্যমে। অধ্যায় 5, পছন্দনীয় হওয়ার খেলা। পৃথিবী পক্ষপাত দুষ্ট, এটাকে কাজে লাগান। আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ আপনার চেয়ে কম কাজ করেও প্রমোশন পেল? আপনি কি লক্ষ্য করেছেন যে আপনি সত্য কথা বলেন, তবুও যারা মিষ্টি কথা বলে তারা সবার মন জয় করে? যদি এমন হয়ে থাকে, তবে আপনি এমন এক পৃথিবীতে বাস করেন যেখানে যোগ্যতা নয়, সম্পর্কই আসল চালিকা শক্তি। পারভেজ একবার একটি জরিপ দেখেছিলেন যেখানে বড় বড় সফল ব্যক্তিরা মানে সিইও, ম্যানেজার, উদ্যোক্তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সাফল্যের পিছনের সবচেয়ে বড় কারণ কি?
প্রায় সবাই বলেছিল কঠোর পরিশ্রম বা দক্ষতা নয়, বরং আমি সঠিক মানুষের সাথে সঠিক সম্পর্ক তৈরি করতে পেরেছিলাম। সোজা ভাষায়, পক্ষপাত এটা কি খারাপ? না, এটা মানুষের স্বভাব। আমরা সবাই তাদের দিকেই ঝুঁকি যাদের আমরা পছন্দ করি। বস তাকেই প্রমোশন দেয় যাকে সে মানসিকভাবে পছন্দ করে। ক্লায়েন্ট তার সাথেই ডিল করে যার রসবোধ তার সাথে মেলে। একটু বুঝুন কিভাবে এই পছন্দের খেলা কাজ করে। এখানে আপনার সামনে দুটি পথ আছে। এক, বসে বসে কাঁদুন যে পৃথিবী পক্ষপাত দুষ্ট। দুই, অথবা সেই পক্ষপাতকে আপনার শক্তিতে পরিণত করুন। পারভেজ একবার একটি ক্লাসিক মিউজিক রেডিও স্টেশনে সেলস পার্সন হিসেবে কাজ করতেন। সেখানে তার ক্লায়েন্ট ছিলেন একজন তরুণ উদ্যোক্তা যার নাম আবু সালেহ, যিনি একটি রেকর্ড শপ খুলেছিলেন। আবু সালেহ কোনো ডিগ্রি ছাড়াই বড় বড় ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করছিলেন, কিন্তু পারভেজের তার সাথে কোনো সংযোগ ছিল না। তাই তিনি কি করলেন? তিনি শুধু একটি সৎ প্রশ্ন করলেন, আপনি কিভাবে এই দোকানটি শুরু করলেন? আবু সালেহ মন খুলে দিলেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা তার সংগ্রামের কথা বললেন, কিভাবে তিনি টাকা ছাড়াই স্বপ্ন টিকিয়ে রেখেছিলেন, শুধু একগাদা ভালোবাসার জোরে। আপনি কি শিখলেন? মানুষ কি সবচেয়ে বেশি পছন্দ করে? নিজেদের গল্প বলা। আবু সালেহ পারভেজকে ভালোবাসতে শুরু করলেন, কারণ তিনি তার ভেতরের নায়কের গল্পটি বের করে এনেছিলেন। সেদিন আবু সালেহ শুধু বিজ্ঞাপনের চুক্তি সই করেই থামেননি, তিনি পারভেজকে খাওয়ার আমন্ত্রণ জানালেন। এখন প্রশ্ন হল, আপনি পছন্দের তালিকায় জায়গা পেতে কি করবেন? অকৃত্রিম হাসি, মেকি হাসি সবাই ধরতে পারে, কিন্তু সঠিক সময়ে চোখের দিকে তাকিয়ে দেওয়া একটি সত্য হাসি মনের ভেতর দাগ কাটে। হাসি হল পছন্দনীয় হওয়ার শর্টকাট। হালকা প্রশংসা, যাতে মনে হয় আপনি সত্যিই লক্ষ্য করেছেন। স্যার, আপনি গত মিটিংয়ে যা বলেছিলেন আমি সেটা অ্যাপ্লাই করেছি, কাজটা সত্যিই এগিয়েছে। এতে আপনি সেই ব্যক্তির চোখে সোনার যোগ্য হয়ে উঠবেন। এমন প্রশ্ন করুন যাতে সামনের মানুষ নিজেকে নায়ক ভাবতে পারে। আপনি কিভাবে ব্যবসা শুরু করলেন? সবচেয়ে কঠিন সময় কখন ছিল? কিভাবে এই আত্মবিশ্বাস গড়ে তুললেন? মানুষ তাদের গল্প বলার জন্য পাগল। আপনি সেই সুযোগটা দিন। লেখক বলেন, যখন কেউ বসের প্রিয় পাত্র হয় আমরা বলি সে চামচা, আর যখন আমরা নিজেরা প্রিয় পাত্র হই তখন বলি আমি একজন স্মার্ট নেটওয়ার্কার। দৃষ্টিভঙ্গি বদলান, খেলা আপনার হবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা, আপনি যতই ভালো হন না কেন, যদি কেউ আপনাকে পছন্দ না করে তবে আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু যদি আপনি সেই ব্যক্তির প্রিয় তালিকায় চলে আসেন, দরজা আপনা আপনি খুলে যাবে। পৃথিবী পক্ষপাত দুষ্ট, কিন্তু এই পক্ষপাত আপনার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে যদি আপনি মানুষের হৃদয়ে পৌঁছাতে শেখেন। অধ্যায় 6, ম্যানিপুলেশনের আসল সূত্র। প্রয়োজন, হিউস্টন, টেক্সাস। একটি ছোট ট্রেলার অফিস। একজন লোক, ময়লা টি শার্ট, হাতে অর্ধেক বিয়ারের ক্যান, ঠোঁটে এক শয়তানি হাসি। তার নাম হাসান। সে ছিল মনস্তাত্ত্বিক গল্পের ওস্তাদ। কোনো চাকরি ছিল না, সারাদিন মদ খেত, কিন্তু মানুষ তার কথার ফাঁদে এমনভাবে ধরা দিত যে তারা এমন জিনিস কিনত যা তাদের দরকারই ছিল না। গাড়ি, জমি, এমনকি শেয়ার। আর মজার ব্যাপার হল, যখনই কেউ ঠকত তারা তাকে এমনভাবে ধন্যবাদ দিত যেন হাসান তাদের কোনো উপকার করেছে। একদিন পারভেজ হাসানকে জিজ্ঞাসা করলেন, তুই কি করিস যে মানুষ তোকে না বলতে পারে না? হাসান শেষ চুমুক দিয়ে বলল, ভাই, বিষয়টা খুব সহজ। আমি তাদের একটা জিনিসই অনুভব করাই, আমার তোমাকে দরকার নেই, বরং তোমার আমাকে দরকার। সেখান থেকেই আসল খেলা শুরু হয়। ম্যানিপুলেশনের আসল সূত্র, আমার তোমাকে দরকার নেই, কিন্তু তোমার আমাকে অবশ্যই দরকার। আমি চাই না। এই ছোট্ট বাক্যে লুকিয়ে আছে নিয়ন্ত্রণের আসল খেলা। আপনি যদি কারো কাছ থেকে কিছু চান, যেমন মনোযোগ, সম্মান, ভালোবাসা বা কোনো ডিল, তবে আপনি হয়তো এমন আচরণ করেন যেন আপনি খুব আগ্রহী। কিন্তু মানুষের স্বভাব কি বলে? যে নিজেকে কম গুরুত্ব দেয়, পৃথিবীও তাকে কম গুরুত্ব দেয়। কিন্তু যদি আপনি সূক্ষ্মভাবে বোঝাতে পারেন যে আমি চাইলে এই ডিলটা করতে পারি, কিন্তু না করলেও আমার কিছু যায় আসে না, তবে যে আগে না বলেছিল সে এবার হ্যাঁ বলতে শুরু করবে। হাসানের লাভ হ্যাক। হাসান রাতে একটি সস্তা মোটেল বুক করত, তারপর বারে যেত মেয়েদের সাথে দেখা করতে। লেখক তাকে জিজ্ঞাসা করলেন, তুই আগে থেকে রুম বুক করিস কেন? যদি কাউকে না পাস তখন কি করবি? হাসান হেসে বলল, আমি কাউকে না কাউকে ঠিকই পাব, কারণ আমি এমন ভাব বা ভাইব দিই যেন আমার কিছুই যায় আসে না। আর মেয়েরা তার পেছনেই ছোটে, যে কখনো ভাবে না যে তাদের প্রয়োজন।
কেন এই খেলা কাজ করে? কারণ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল সে সেটাই চায় যা তার কাছে নেই। যখন আপনি কাউকে অনুভব করাতে পারবেন যে আপনি তাদের জীবনে একটি বোনাস, অত্যাবশ্যক কিছু নন, তখন আপনি একজন ক্ষমতাবান ব্যক্তি হয়ে ওঠেন। ব্যবসায়ী এটা কিভাবে ব্যবহার করবেন? ধরুন আপনি কোনো ক্লায়েন্টের সাথে ডিল করছেন। যদি আপনি বলেন, স্যার প্লিজ আমাদের কোম্পানিকে একটা সুযোগ দিন, তবে আপনাকে দুর্বল দেখাবে। কিন্তু যদি বলেন, যদি আপনি মনে করেন আমরা আপনার জন্য উপযুক্ত, তবে কাজ করুন, আর না হলেও সমস্যা নেই, আমাদের অন্য প্রজেক্টও চলছে, তখন সামনের মানুষ ভাববে সে নিজের ব্যাপারে এত আত্মবিশ্বাসী, নিশ্চয়ই সে কিছু জানে। সম্পর্কেও এই কথা, যে সবসময় মেসেজ করে, কল করে, খোঁজ নেয়, তার গুরুত্ব কমে যায়। কিন্তু যে নিজে ব্যস্ত থাকে, নিজের কাজ করে এবং মাঝে মাঝে একটু কঠোর হয়, সে আকর্ষণীয় এবং রহস্যময় হয়ে ওঠে। ডেসপারেশন বা হতাশা বিকর্ষণ তৈরি করে, স্বাধীনতা আকর্ষণ তৈরি করে। মানসিকতার খেলাটা এমন যে যখন কারো মনে হয় তার আমাকে দরকার নেই, তখন সেটা তাদের ইগোতে লাগে। আর ইগোতে লাগলে মানুষ প্রমাণ করার চেষ্টা করে যে আমি গুরুত্বপূর্ণ। এভাবেই আপনি কারো মনোযোগ নিজের দিকে টানতে পারেন, কোনো শব্দ না বলেই। এই অধ্যায় শেখায় যতক্ষণ না আপনি নিজেকে গুরুত্বপূর্ণ ভাববেন, পৃথিবী আপনাকে গুরুত্ব দেবে না। আমার তোমাকে দরকার নেই, তোমার আমাকে দরকার। এটাই মানসিক ক্ষমতার আসল সমীকরণ। যখন কোনো মেয়ে বলে তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না, তখন বুঝবেন আপনার তীর ঠিক জায়গায় লেগেছে। ম্যানিপুলেশনের আসল অর্থ কি? জোর করে নয়, অপমান করে নয়, শুধু মানুষের আচরণ বোঝার মাধ্যমে। যখন আপনি কাউকে আপনার মূল্য বুঝিয়ে দেবেন, আপনাকে আর জোরে কিছু বলতে হবে না, আপনার নীরবতা কথা বলবে। অধ্যায় 7, নিষ্পাপেরাও নিয়ন্ত্রণ করে। ক্ষমতার সবচেয়ে শান্ত রূপ। মিটিংয়ে 5 জন বসে আছে, সবার হাতে ডিগ্রি, মুখে ভারী ভারী কথা। এক কোনায় বসে আছে একজন সাধারণ মানুষ, চুপচাপ, কম কথা বলে, কিছুটা লাজুক। কিন্তু মিটিং শেষে দেখা গেল সেই সাধারণ মানুষটি ডিলটা করে ফেলল। কারণ সে চিৎকার করেনি, সে বুঝেছিল কার দুর্বল জায়গা কোথায়। আমরা প্রায়ই ভুল করি। আমরা ভাবি যারা জোরে কথা বলে, স্মার্ট দেখায়, দাপট দেখায়, হয়তো তারাই বিশ্ব চালায়। কিন্তু বাস্তবতা হল সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় সেই ব্যক্তি যাকে সবাই নিরীহ মনে করে, কারণ সবাই তাকে অবমূল্যায়ন করে। আর সেখান থেকেই তার ক্ষমতা শুরু হয়। একদিন হাসান এবং পারভেজ ক্যাফেতে বসেছিলেন। একজন লোক ঢুকল, ছেঁড়া শার্ট, স্যান্ডেল, এলোমেলো চুল। হাসান বলল, দেখ, এই লোকটাকে দেখে মনে হচ্ছে সে কিছুই জানে না, কিন্তু 5 মিনিটের মধ্যে সে ক্যাফে মালিকের কাছ থেকে বাকিতে সিগারেট নেবে এবং বিকেল নাগাদ কোনো মেয়েকে নিজের করে নেবে। লেখক হেসে বললেন, তুই এত নিশ্চিত হচ্ছিস কিভাবে? হাসান বলল, কারণ এই লোকটা অন্যদের সতর্ক করে না, সে নিঃশব্দে ঢোকে, ধীরে ধীরে মানুষের দুর্বলতা বোঝে, তারপর একে একে সবাইকে নিজের দলে নিয়ে নেয়। তারা কথা কম বলে, তাই যখন তারা বলে তার প্রভাব বেশি হয়। তারা কারো ইগোতে আঘাত করে না, তাই তারা কোনো বাধা পায় না, এবং মানুষ ভাবে, ও, এই লোক তো কিছুই করতে পারবে না। সেখান থেকেই আসল খেলা শুরু হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন, ক্লাসে যে সবচেয়ে চুপ থাকে সেই বোর্ডে প্রথম হয়। অফিসে যে সবচেয়ে কম শো অফ করে সেই একদিন নীরবে প্রমোশন পায়, কারণ তারা চতুরতার বদলে বুঝে শুনে কাজ করে। হাসানের টিপস: নিজেকে বোকা হিসেবে দেখান, কিন্তু ভেতরে সবসময় চতুর থাকুন। অন্যদের কথা বলতে দিন, আপনি শুনতে থাকুন, তবেই তাদের আসল অবস্থান ধরা যাবে। ব্যবসায় কিভাবে ব্যবহার করবেন? মিটিংয়ে সবার আগে জোরে কথা বলার বদলে আগে শুনুন, তাদের ইগোকে উজ্জ্বল হতে দিন, তারপর আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে নিজের কথা বলুন। তখন সবাই মনোযোগ দিয়ে শুনতে বাধ্য হবে, কারণ আপনি আগে তাদের কথা শুনেছেন। সম্পর্কেও এই কৌশল। প্রতিটা বিষয়ে ঝগড়া করবেন না, আপনি বরং দেখালেন আপনি একটু বোকা, একটু শান্ত, কিন্তু আপনি জানেন কখন চুপ থাকতে হবে আর কখন আয়না দেখাতে হবে। বিজয় নীরবতায় আসতে পারে, কথায় নয়। একবার হাসান বলেছিল, ভাই, তুই যত সাধারণ দেখাবি, মেয়েরা তত ভাববে তুই একটা সেফ জোন বা নিরাপদ জায়গা। তখন তারা তোর মনে রাজা হয়ে যাবি। দুর্বল দেখানো মানে পরাজয় নয়, এটি এক ধরনের কৌশল। যে নিজেকে জাহির করে না, হয়তো সেই নীরবে পুরো পৃথিবীকে নিজের পথে চালায়, কারণ সে জানে নিরীহ দেখানোর মানে এই নয় যে আমি সত্যিই নিরীহ, বরং আমি আমার চাল গোপন রেখে খেলাটা খেলতে জানি। অধ্যায় 8,
মানুষের আসল চেহারা চোখে খুঁজুন, মুখে নয়। এক সন্ধ্যায় লেখক পারভেজ এক বিজনেস পার্টিতে গেলেন। চারদিকে শুধু বড় বড় নাম, বড় কথা, ফাঁকা হাসি এবং দেখানো ভদ্রতা। সবাই হাসি মুখে হাত মেলাচ্ছে, কথা বলছে, কিন্তু পারভেজ একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। একজন লোক হাসছে, কিন্তু তার চোখ একদম ঠান্ডা, প্রাণহীন। তখন পারভেজ হাসানকে জিজ্ঞাসা করলেন, সবাই এই লোকটাকে পছন্দ করে, দেখতেও ভালো, চমৎকার ব্যবহার, তবুও আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করছে। তখন হাসান চোখ না তুলেই বলল, কারণ তুমি অনুভূতির ভাষা পড়ছ, তার কথা নয়। আর সত্য সবসময় চোখ দিয়ে বের হয়, মুখ দিয়ে নয়। আসল খেলাটা কি? মানুষ কি বলছে তা শোনা সহজ, কিন্তু তারা কেন বলছে সেটা বোঝাই হল ম্যানিপুলেশনের আসল শিল্প। কিভাবে বুঝবেন কেউ আসলে কি চায়? হাসানের কিছু সহজ কিন্তু কার্যকর হাতিয়ার ছিল। এক, বিরতি বা পজ লক্ষ্য করুন। কেউ কথা বলতে বলতে হঠাৎ থামে, তারপর কথার লাইন বদলে ফেলে। সত্যটা ছিল সেই থামার জায়গায়, যা তারা লুকাতে চেয়েছিল। উদাহরণ, আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, মানে আমি তার সাহায্য নেইনি, বরং টাকাই ছিল আমার মূল উদ্দেশ্য। মানুষের আসল উদ্দেশ্য এই জায়গায় ধরা পড়ে। 2, সরাসরি প্রশ্ন করবেন না। যদি সরাসরি জিজ্ঞাসা করেন তুমি কি আমাকে ব্যবহার করছো, তবে সে মিথ্যা বলবেন নিশ্চিত। বরং পরোক্ষভাবে বলুন, যদি কেউ তোমাকে সাহায্য করে, তুমি কি তাদের কৃতজ্ঞতা স্বীকার করবে? এখানে তাদের আসল স্বভাব বেরিয়ে আসবে। হাসান বলতো, সরাসরি প্রশ্নে মানুষ ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক হয়ে যায়, আর পরোক্ষ প্রশ্নে তারা নিজেদের খোলস নিজেই খুলে দেয়। 3, খেয়াল করুন কোন বিষয়টা বারবার উঠে আসে। কোনো কিছু প্রতিটা মানুষের কথায় বারবার ফিরে আসে, তখন বুঝবেন সেটাই তাদের মাথার ভেতরের সবচেয়ে বড় চিন্তা। যেমন কেউ যদি টাকার কথা বারবার বলে, তাদের উদ্দেশ্য সম্পদ। যদি কেউ বিশ্বাসের কথা বারবার বলে, তারা মানসিকভাবে অস্থিতিশীল। যদি অবিচার বা প্রতিশোধের কথা বারবার আসে, তবে তাদের মধ্যে রাগ বা প্রতিহিংসা আছে। বাস্তব ঘটনা, এক লোক প্রতিদিন বলতো, আমি কাউকে ঠকাই না, আমি সবার উপকার করি। একদিন পারভেজ হেসে জিজ্ঞাসা করলেন, যদি কাউকে বোকা বানিয়ে $500 আয়ের সুযোগ থাকে, তুমি কি ছেড়ে দেবে? সে বলল, দুনিয়া তো এভাবেই চলে ভাই। ব্যাস, তার আসল চেহারা ওখানেই বেরিয়ে এলো। আসল কৌশল, তাদের দুনিয়ায় প্রবেশ করুন। হাসান বলতো, যদি তুমি কারো ভাষায় কথা বলো, তাদের রেফারেন্স বোঝো, তবে তারা তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। আর বিশ্বাসের নামে তারা নিজেদের ভেতরটা খুলে দেবে। তাদের নিজেদের গল্প বলতে দিন, সেখান থেকে তাদের দুর্বলতা, ভয়, ইচ্ছা এবং গোপন উদ্দেশ্য বেরিয়ে আসবে। সম্পর্কের ক্ষেত্রে ধরুন আপনি বুঝতে পারছেন না কেউ আপনাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু সময় কাটাচ্ছে। সরাসরি না বলে বলুন, ধরো আমরা কিছুদিন আলাদা থাকলাম, এতে কি তোমার কিছু যায় আসে? তাদের মুখের অভিব্যক্তি সব বলে দেবে। মনে রাখবেন, অভিব্যক্তি পড়ুন, শব্দ নয়। প্রশ্ন করুন পরোক্ষভাবে, সরাসরি নয়। হাসান বলতো, যে ব্যক্তি অতিরিক্ত হাসে তার হয়তো কোনো মিথ্যা লুকোনো আছে, অথবা দাঁত দেখানোর অভ্যেস আছে। 2টি গরুর গল্প, মানব চরিত্রের প্রতিফলন। একদিন হাসান এবং পারভেজ মাঠে হাঁটছিলেন। হাসান 2টি গরু দেখালো। একটি বাদামি, শান্ত, নিরীহ গরু, একটি বিশাল, শক্তিশালী, শিংওয়ালা গরু, সবসময় রাগী চেহারা। হাসান জিজ্ঞাসা করল, তুমি দুধ নিতে কাকে কাছে ডাকবে? পারভেজ বললেন, যেটি শান্ত সেটাকে নিরাপদ মনে হয়। হাসান হেসে বলল, এটাই আসল ম্যানিপুলেশন। শক্তি দেখানো জরুরি নয়, বিশ্বাসযোগ্যতা বেশি জরুরি। রাগী গরুটি হয়তো অনেক দুধ দেবে, কিন্তু কেউ তার কাছে যায় না, কারণ সে ভয় দেখায়। শান্তটি হয়তো কম দুধ দেবে, কিন্তু সবাই তার কাছে যায়, কারণ সে বিশ্বাস জাগায়। মানুষের মনস্তত্ত্ব তাই বলে, শক্তিশালী মানুষ অনুপ্রেরণা দেয়, কিন্তু মানুষ বিশ্বাসযোগ্য মানুষের অনুসরণ করে। ম্যানিপুলেশনের হ্যাক, যদি আপনি চান মানুষ আপনার প্রতি আকৃষ্ট হোক, কথা শুনুক, প্রভাবিত হোক, তবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলুন। ভয়ের নয়, নিজেকে সহজলভ্য করে তুলুন। জোর খাটানো বা ওভার পাওয়ারিং নয়। হাসান বলেছিল, যখন আমি স্মার্ট হতে চাইতাম, মানুষ দূরে থাকত, কিন্তু যখন আমি একটু শান্ত, একটু সত্যবাদী দেখালাম, সাথে সাথে সবাই আমার কাছে এলো এবং তাদের গোপন কথা খুলে বলল। পেশাগত জীবনের কৌশল, আপনি যদি বস, লিডার বা সেলসম্যান হন এবং সারাক্ষণ শুধু ক্ষমতা দেখান, তবে মানুষ ভয় পাবে, কিন্তু আপনার থেকে দূরে থাকবে। কিন্তু যদি আপনি উষ্ণ, সাধারণ, আত্মবিশ্বাসী অথচ শান্ত থাকেন, তবে মানুষ নিজ থেকেই আপনাকে ঘিরে ধরবে, আর সেখান থেকেই আসল প্রভাব শুরু হয়। সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। সবাই সেই ছেলে বা মেয়েকে ক্লাসি মনে করে যে সবসময় বড়াই করে, কিন্তু যার শান্ত আত্মবিশ্বাস আছে
আসলে সেই সবার বিশ্বাস জয় করে। এই অধ্যায়ের শেষ কথা, বিশ্বাসী আসল শক্তি। ভয় দেখিয়ে নয়, বিশ্বাস জাগিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে শিখুন। অধ্যায় 9, টাকার খেলায় নিজেকে ঠকা থেকে কিভাবে বাঁচাবেন। হৃদয়ের সম্পর্ক সহজে তৈরি হয় না, তবে হৃদয় সেই ব্যক্তির সাথে বাধা পড়ে যে নম্রতা ও হাসির সাথে কথা বলে। হাসান একবার বলেছিল, তুমি যদি ব্রহ্মা হয়ে মানুষকে আদেশ দাও, সবাই তোমাকে দূরে ঠেলে দেবে, কিন্তু তুমি যদি বোকার মতো সহজ ও নিরীহ দেখাও, মানুষ তোমাকে নিজের হাতে ঘাস খাওয়াবে। মানুষ আসলে নিরাপদদের বিশ্বাস করে, স্মার্ট বা শক্তিশালী কাউকে নয়। যদি প্রভাব বিস্তার করতে চান, তবে আগে নরম হতে শিখুন। মানুষকে বিশ্বাস করানোর ক্ষমতা তৈরি করুন, কারণ মানুষ ভয়ের কারণে সাময়িকভাবে মাথা নত করে, কিন্তু বিশ্বাস পেলে তারা আপনাকে সারা জীবন পাশে রাখে। এই অধ্যায়ে বলা হয়েছে, মানুষ ভালোবাসার চেয়ে টাকার ব্যাপারে অনেক বেশি প্রতারিত হয়। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, প্রতারক সাধারণত অপরিচিত কেউ হয় না, হয় বন্ধু, আত্মীয় বা প্রিয়জন। পারভেজ একবার বহু বছরের এক বন্ধুকে $200 ধার দিয়েছিলেন। বন্ধু বলেছিল 1 সপ্তাহের মধ্যে ফেরত দেবে, কিন্তু 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ, তারপর 1 মাস গেল। শেষে বন্ধুর ফোন বন্ধ। শুধু টাকা নয়, বন্ধুত্বও হারালো। এখন প্রশ্ন, এটা কি পারভেজের দোষ ছিল? হাসান বলেছিল, এটা ভুল নয়, বরং মানুষের মুখোশ বোঝার অভাব। কৌশল নম্বর 1, কথার দিকে নয়, কাজের দিকে তাকান। যে বারবার বলে আমি খুব সততার সাথে টাকা ফেরত দিই, তারা আসলে প্রমাণ দিতে চায়। আর সত্যি ভালো মানুষকে এতবার নিজেকে প্রমাণ করতে হয় না। আসল নিয়ম, যদি কোনো মানুষ জীবনে 3 জন মানুষকে টাকা ফেরত দিতে না পারে, তবে আপনি সেই চতুর্থ ব্যক্তি হতে চলেছেন। কৌশল নম্বর 2, এটাকে উপহার ভাবুন, ঋণ নয়। হাসান বলতো, যদি টাকা দাও তবে এমনভাবে দাও যেন সেটা উপহার, তাহলে ফেরত না এলে কষ্ট কম হবে, আর ফেরত এলে সেটা হবে বাড়তি লাভ। কৌশল নম্বর 3, মানবিক শর্ত দিন। $100 বন্ধুকে ধার দেওয়ার সময় পারভেজ বলেছিলেন, ভাই, যখন তুমি আর্থিকভাবে একটু সুস্থ বোধ করবে তখন ফেরত দিও, কারণ এই টাকা দিয়ে আমাকে আমার বিল দিতে হবে। কিছুদিন পর বন্ধু টাকা ফেরত দিল, কারণ তখন সে শুধু টাকা নয়, বরং একটি মানবিক ঋণ শোধ করল। ব্যবসায়িক লেনদেনে সতর্ক হন। কেউ যদি অতিরিক্ত মিষ্টি আচরণ করে, সাবধান। বলে আবার দেখা হবে, বুঝবেন সে টাকা ফেরত দেবে না। যখন কেউ বলে তুমি আমার ভাই, টাকার কথা বলো না, সেই কথাটি পরে সবচেয়ে বেশি কষ্ট দেবে। যদি আত্মীয়কে টাকা দিতেই হয়, তবে লিখিত চুক্তি করুন, অথবা আগে থেকেই মন ঠিক করে নিন যে টাকা ফেরত আসবে না। হাসান বলতো, যখন কেউ বলে তুমি আমাকে বুঝবে না, তখন ধরে নাও সে তোমার কাছে টাকা চাইবে। এই অধ্যায় শেখায়, টাকা দেওয়ার আগে ব্যক্তির অতীত দেখুন, প্রতিশ্রুতি নয়। আবেগে পড়ে টাকা দেওয়া সবচেয়ে দামি ভুল। টাকা মানুষকে পরীক্ষা নেয় না, বরং এটি সেই ব্যক্তির আসল রূপ প্রকাশ করে। অন্যকে বদলাতে যাওয়ার দরকার নেই, বরং নিশ্চিত করুন যাতে কেউ আপনাকে আর ঠকাতে না পারে। অধ্যায় 10, তর্ক ছাড়াই অন্যদের চিন্তাধারা কিভাবে বদলাবেন। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে হাজার বোঝানোর পরেও কেউ আপনার কথা শোনে না, অথচ অন্য কেউ একই কথা একবার বললেই তারা সাথে সাথে মেনে নেয়? তখন আপনি ভাবেন, আমি তো একই কথা বলেছিলাম। আসলে এটা নির্ভর করে কখন, কিভাবে এবং কোন ভঙ্গিতে বলা হয়েছে তার উপর। মাইন্ড কন্ট্রোল কোনো জাদু নয়, এটি এক ধরনের বিজ্ঞান। হাসান বলতো, মানুষ ইগো দিয়ে শোনে, মন দিয়ে নয়। যদি তুমি সেই ইগোকে পাশ কাটাতে পারো, তবে তুমি যুদ্ধ ছাড়াই তাদের চিন্তাধারা বদলাতে পারবে। পারভেজ একবার এক বন্ধুকে বোঝাতে চেয়েছিল যে সে যে ব্যবসায় বিনিয়োগ করছে তা একটি প্রতারণা। বন্ধু রেগে গেল, তুমি হিংসে করছো, তুমি চাও না আমি এগিয়ে যাই। কিছুদিন পর অন্য কারো কাছে একই কথা শুনে সে মেনে নিল। তখন সে বলে, ভাই, তুই ঠিকই বলেছিলি। হাসান হেসে বলল, তুমি সত্য বললেও যদি সেটা ইগোতে আঘাত করে, মানুষ তা মেনে নেয় না। কৌশল নম্বর 1, তর্ক করবেন না, দিক পরিবর্তন করুন। যদি কাউকে প্রভাবিত করতে চান, তবে তাদের সাথে তর্কে যাবেন না, বরং তাদের চিন্তার দিক ধীরে ধীরে এমনভাবে ঘুরিয়ে দিন যাতে তারা ভাবে এটাই তাদের নিজের চিন্তা। যেমন সরাসরি বলবেন না তুমি ভুল ভাবছ, বরং বলুন যদি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে ভাবা যায়, তবে হয়তো ভিন্ন একটা ভিউ আসতে পারে। কৌশল নম্বর 2, সময় হলো আসল চাবিকাঠি। হাসানের সহজ সূত্র, রাগী অবস্থায় কাউকে কখনো বোঝাতে যাবেন না। বোঝান যখন তারা ক্লান্ত, ঠান্ডা মাথার বা একটু দুর্বল। মানুষ যুক্তি দিয়ে কাজ করে না, আবেগ দিয়ে করে। যখন মন দুর্বল থাকে, তখন মন খুলে যায়। ধরুন কোনো ক্লায়েন্ট আপনার কথা শুনছে না, তখন বলবেন না আমাদের সার্ভিস সেরা, বরং বলুন আমাদের সার্ভিসের ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি। এতে তারা নিজেরাই তাদের সমস্যা খুলে বলবে। কৌশল 3, প্রশ্ন করুন, আদেশ নয়। তুমি ভুল করছো, এই বাক্যে একটি দেয়াল উঠে যায়। ভিন্নভাবে ভাবলে কি হতে পারে? এই প্রশ্নে তাদের মন খুলে যায়।
পারভেজ একবার মিটিংয়ে এক সিনিয়র ম্যানেজারকে বিনয়ের সাথে বলেছিলেন, আপনার কথার পেছনে যুক্তি আছে, তবে আমরা যদি এই দিকটা 2% ভাবি তবে রেজাল্ট হয়তো ডাবল হতে পারে। ব্যাস, সেই ম্যানেজার শান্ত হয়ে গেলেন। সম্পর্কে প্রয়োগ করলে বলবেন না তুমি সবসময় এটা করো, বরং বলুন এটা হলে আমি কষ্ট পাই। এতে অভিযোগ নয়, অনুভূতির জায়গা তৈরি হবে। অফিসে বলুন, আসুন 2 দিকটা দেখি, তারপর সিদ্ধান্ত নিই। এতে আপনি এমন একজন নেতা হবেন যে নিজের মত অন্যদের উপর চাপিয়ে দেয় না। হাসান বলতো, বিতর্কে মানুষ যদি চুপ হয়ে যায় তবে হয় তুমি জিতেছ অথবা তারা চা বানাতে গেছে। এই অধ্যায় আমাদের শেখায় কেউ ভুল বলছে সেটা বোঝানো নয়, বরং তাকে এমনভাবে ভাবতে শেখানো যাতে সে নিজেই বুঝতে পারে তর্কে জেতা মানেই জয় নয়, সম্পর্ক টিকিয়ে রাখাও জয়। চাপ তখনই কাজ করে যখন আপনি সময়, সুর এবং স্পর্শ সঠিকভাবে ব্যবহার করেন। ম্যানিপুলেশন কোনো জোর করার খেলা নয়, এটি এমন এক শিল্প যেখানে আপনি অন্যকে হাঁটার স্বাধীনতা দেন, কিন্তু হাঁটার রাস্তাটা আপনি নিজেই তৈরি করে দেন। যখন আপনি নরম থাকেন, মানুষ আরও বেশি খোলাসা হয়, আর এখান থেকেই আসল খেলা শুরু হয়। চতুরতার সেই অন্ধকার গলি যেখানে অন্য সব উপায় ব্যর্থ হলে মানুষ হয় জয় অথবা সব হারায়। একটা কথা শুনতে খারাপ লাগলেও সত্য, যতক্ষণ অন্য পক্ষ সততার সাথে খেলছে আপনি সততা বজায় রাখুন, কিন্তু যখন তারা বাজে খেলা শুরু করে তখন আপনার সামনে 2টি পথ থাকে, আর মেনে নেওয়া অথবা তাদের ভাষায় তাদের হারিয়ে দেওয়া। পারভেজ একবার 3 পার্টনারের সাথে এক ব্যবসায়িক ডিলে যুক্ত ছিলেন। সামনাসামনি সবাই মিষ্টি কথা বলত, কিন্তু পেছনে বসে তারা পারভেজকে সরানোর চক্রান্ত করছিল। পারভেজ বারবার আলোচনার মাধ্যমে মিটিংয়ে ভদ্রভাবে সবসময় বিনয়ী থাকার চেষ্টা করেছিলেন। হাসান বলল, ভাই ওরা তোর সরলতা দেখে খেলছে, এবার ওদের অস্ত্র দিয়েই ওদের হারা। মানে এই নয় যে প্রতারণা করতে হবে, বরং বুদ্ধিমত্তার সাথে নীরবে গুটি চালতে হবে। হাসান শিখিয়েছিল, তাদের কথাবার্তা গোপনে রেকর্ড করো, ইমেলের প্রমাণ রাখো এবং সময় হলে বোর্ডের সামনে সবকিছু পেশ করো। পারভেজ ঠিক সেটাই করলেন এবং ফলাফল, 2 জন ধূর্ত পার্টনারকে বের করে দেওয়া হল এবং পারভেজ একাই মালিক হলেন। কৌশল 1, যখন অন্য পক্ষ খেলা নষ্ট করে তখন রুল বুক বন্ধ করুন। দুষ্ট হবেন না, কিন্তু বোকাও হবেন না। যদি কেউ আপনার ভালোবাসার সুযোগ নেয় বারবার, তবে সময় এসেছে নীরবে চাল দেওয়ার। হাসান বলতো, ক্ষমা ভালো, কিন্তু কেউ যদি বারবার কামড়ায় তবে তার দাঁত ভেঙে দেওয়া জরুরি। কৌশল 2, সরাসরি আক্রমণ নয়, বুদ্ধির পরোক্ষ লড়াই লড়ুন। কাউকে সবসময় জনসমক্ষে অপমান করার দরকার নেই, শুধু কাজ হল সঠিক মানুষের সাথে সংযোগ তৈরি করা। তাদের কথা তাদের কাছে পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ করুন, এবং সবচেয়ে বড় কথা, আগে থেকে ভাবুন তারা কি চাল দিতে পারে। ব্যবসায় ডার্টি ট্রিক্স হ্যান্ডলিং স্ট্র্যাটেজি। ধরুন কোনো প্রতিযোগী আপনার প্রোডাক্ট সম্পর্কে বাজে প্রচার চালাচ্ছে, সরাসরি কিছু বলবেন না, বরং তাদের পুরনো কাস্টমারদের কাছে যান, ভালো অফার দিন। তাদের ব্র্যান্ড সেই মানুষের মুখ দিয়েই একদিন এক্সপোজড বা ফাঁস হয়ে যাবে। সম্পর্কে যখন অন্য পক্ষ প্রতারণা করে, যদি কেউ বারবার মিথ্যা বলে, ম্যানিপুলেট করে, তবে শুধু আবেগে কিছু হবে না। তাদের মিথ্যা ধরুন, অসঙ্গতিগুলো লিখে রাখুন এবং একদিন সামনে এনে আয়না দেখান। তাদের খেলাতেই তাদের হারান। হাসান বলতো, দাবায় যে বারবার রক্ত চায়, দাবার বোর্ড তুলে তাকে লুডো খেলতে পাঠিয়ে দাও। এই অধ্যায় আমাদের শেখায়, সবসময় ভদ্র থাকা কোনো জ্ঞানী মানুষের কাজ নয়। মাঝে মাঝে নীরব চাল সবচেয়ে কার্যকর। কেউ যদি নিয়ম ভাঙে, আপনি চতুর হন। নিজে কাদায় নামবেন না, কিন্তু তাদের সেখানে ফেলে দিন। ডার্টি ওয়ে বা নোংরা পথ মানে শব্দ না করে এমনভাবে আঘাত করা যাতে কেউ সামনে আর বাজে খেলা খেলার সাহস না পায়। পৃথিবীতে ভালো মানুষ হওয়া জরুরি, কিন্তু চোখ বন্ধ করে নয়। যাকে আপনি বারবার ক্ষমা করেন তবুও সে বারবার আঘাত করে, তাকে ক্ষমা করা ক্ষমা নয়, নিজেকে ঠকানো। সোজা থাকুন, কিন্তু এতটা নয় যাতে মানুষ আপনার উপর পা মুছে চলে যায়। কেউ যদি আপনাকে নিচে ফেলতে চায়, তবে দাঁড়িয়ে এমনভাবে প্রতিশোধ নিন যাতে তারা আর কখনো সেটা করার সাহস না পায়। একবার পারভেজের এক সহকর্মী প্রতি মিটিংয়ে নোট চাইত। পারভেজ বারবার দিত, কিন্তু একদিন সেই সহকর্মী পারভেজের আইডিয়া নিজের বলে চালিয়ে দিল এবং প্রমোশন পেল। হাসান বলল, যখন তুমি তোমার কোনো জিনিস কাউকে বারবার দাও, মানুষ সেই কৃতজ্ঞতা তোমাকে দেওয়া বন্ধ করে দেয়। তখনই সীমানা বা বাউন্ডারি রাখার প্রয়োজন দেখা দেয়। হাসান একটা দারুণ কথা বলতো, কাউকে বারবার দুধ দিলে সে তোমাকে মানুষের বদলে গরু ভাবতে শুরু করে। এই অধ্যায় আমাদের শেখায়, সাহায্য করুন, কিন্তু সেটাকে অভ্যেসে পরিণত হতে দেবেন না। উপকারের অনুভূতি থাকা খুব জরুরি, নইলে মানুষ আপনাকে অধিকার হিসেবে দেখতে শুরু করে।
বাউন্ডারি সেট করা কোনো খারাপ শব্দ নয়, বরং একটি বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যদি সীমানা না রাখেন, মানুষ আপনার মূল্য ভুলে যায়। মাঝে মাঝে আপনি কারোর জন্যে পুরো পৃথিবী হয়ে যান, আবার তারা আপনাকে পকেটের কোনো বস্তু ভাবতে শুরু করে। মানুষকে কিছু দেওয়াই কোনো ক্ষতি নেই, কিন্তু মনে রাখবেন, নিজের স্বার্থ রক্ষা করাই শ্রেয়। নিজেকে ক্ষতি করে কাউকে জেতানো মানে নিজেকে হারানো। এটা ছিল ম্যানিপুলেশন শিল্পের শেষ কৌশল, এমন এক শিল্প যা মানুষের মনোভাব বোঝা দিয়ে শুরু হয় এবং নিজেকে ভালো রাখা দিয়ে শেষ হয়। এই পৃথিবীতে তারা জেতে যারা অন্যের আগে নিজের কথা ভাবে। তারা সত্যি বুঝতে পারে এবং শেখে কিভাবে শান্তভাবে মানুষের হৃদয় ও মন জয় করতে হয়। যদি আজ পর্যন্ত আপনি ভালো হওয়ার চেষ্টা করে থাকেন, তবে এখন সময় এসেছে খেলাটা বোঝার। কারণ এই জীবন কোনো স্কুল নয় যেখানে সততার জন্য নম্বর পাওয়া যায়। এই জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে চতুরতা, বুদ্ধিমত্তা এবং মানুষের মন পড়ার কৌশলই আসল অস্ত্র। এই সম্পূর্ণ অডিও বুক থেকে আপনি শিখলেন কিভাবে কথা না বলেও মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের কথা কারো মনে গেঁথে দিতে হয়, কিভাবে ভুল মানুষদের থেকে নিজেকে রক্ষা করতে হয় এবং কিভাবে প্রতিটি সম্পর্ক, প্রতিটি চুক্তি এবং প্রতিটি নেগোসিয়েশন নিজের পক্ষে আনতে হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ম্যানিপুলেশন মানে প্রতারণা নয়, বরং নিজেকে এতটাই বুদ্ধিমান করে তোলা যাতে কেউ আপনাকে প্রতারণা করতে না পারে। এখন আপনার পালা। যদি এই বই আপনাকে অনুপ্রাণিত করে এবং নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সংক্ষেপে বলতে গেলে, এই বইয়ের সংক্ষিপ্তসার আমাদের শেখায় যে প্রকৃত ম্যানিপুলেশন জাদু বা জোর খাটানো নয়, বরং মানুষের প্রয়োজন বোঝা, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট ব্যবহার করা এবং সম্পর্কের ক্ষেত্রে ও ব্যবসায় কার্যকরভাবে চলার জন্য নীরবতার শক্তি আয়ত্ত করা, পাশাপাশি নিজেকে প্রতারণা থেকে রক্ষা করা। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।